শুভ সন্ধ্যা। আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি আজকে যে বিষয়ের উপরে লেকচার দিব সেটা হচ্ছে যে ক্রিমিনোলজিতে সোসিওলজিক্যাল পজিটিভিজম, সেই স্কুলের উপরে আমি আসলে সংক্ষেপে ওভারঅল আলোচনা করব। তো এই আলোচনাটা আসলে আমরা পূর্ববর্তী ক্লাসে বায়োলজিক্যাল পজিটিভিজম পড়েছিলাম, তার আগে পড়েছিলাম ক্লাসিক্যাল স্কুল সম্পর্কে। তো এই সোসিওলজিক্যাল ক্রিমিনোলজি বা সোসিওলজিক্যাল পজিটিভিজমের ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছিল এবং সেই ডেভেলপমেন্টের পিছনে কে কে ভূমিকা রেখেছিল বা এই স্কুলটা আসলে মূল কোন কোন বক্তব্য ছিল, সেই বিষয়গুলো আমরা দেখব। আসলে সোসিওলজিক্যাল স্কুলে অনেক ক্রিমিনোলজিস্ট তাদের থিওরি ডেভেলপ করেছেন, বাট আমাদের আজকের লেকচারে আমরা সেই থিওরিগুলোর উপর ওভারঅল আমরা একটা বর্ণনা দিব। তাহলে আমরা যদি সোসিওলজিক্যাল স্কুলের ডেভেলপমেন্টটা দেখি, সেখানে বায়োলজিক্যাল পজিটিভিস্ট স্কুলের কিন্তু একটা পার্ট হচ্ছে বায়োলজিক্যাল পজিটিভিজম, যেটা সিজার লম্বরসো দিয়েছেন, এবং পরবর্তীতে এনরিকো ফেরি, গ্যারোফেলো, গোডার্ড, এবং তার পরবর্তীতে যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো আছে সেখানে সিগমন্ড ফ্রয়েড, এছাড়া আইকিউ টেস্টের সাথে অপরাধের কি সম্পর্ক, বডি টাইপ থিওরি, এই বিষয়গুলো চলে এসেছে। তো যখনই এই বিষয় বায়োলজিক্যাল পজিটিভিজম এই বিষয় নিয়ে গবেষণা করতে থাকে, তার পরবর্তী সময়ে যে অনেক ক্রিমিনোলজিস্টের কাছে মনে হয় যে অপরাধ করাটা শুধু বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর না, এর পেছনে সোসাইটি এবং সোসিওলজিক্যাল অনেক ফ্যাক্টরও দায়ী আছে। তো সেই প্রেক্ষাপট থেকেই কিন্তু পজিটিভিস্ট স্কুলের সোসিওলজিক্যাল পজিটিভিজমের উৎপত্তি হয়েছিল। এবং আমরা যদি দেখি যে এই সোসিওলজিক্যাল পজিটিভিস্ট স্কুলের মূল বিষয়গুলো কি ছিল বা তারা ফাউন্ডার হিসাবে কাজ করেছে, তো প্রথমেই যে নামগুলো আসে সেগুলা সেই তারা হচ্ছেন অ্যাডলফ কুয়েটলেট, এমিল ডুরকেহিম, তারপরে কার্ট বার্জেস আছেন, এবং পরবর্তীতে যেটা শিকাগো স্কুল বলে সেটা আসলো। এরপরে কার্ল মার্কসের যে কনফ্লিক্ট থিওরি বা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, সেটাও আমরা সোসিওলজিক্যাল পজিটিভিজমের আন্ডারে নিয়ে আসবো। তো আমি যেই থিঙ্কারসদের নাম বললাম, তাদের কন্ট্রিবিউশনটা আসলে সোসিওলজিক্যাল স্কুলে কিভাবে আসে। তো প্রথমেই আমি যদি দেখি যে অ্যাডলফ কুয়েটলেট তিনি কি করেছিলেন, তিনি আসলে ছিলেন কুয়েটলেট, তিনি একজন বেলজিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন, কিন্তু এটা একটু ম্যাথমেটিশিয়ান হয়েও আসলে ক্রিমিনোলজিস্ট বা ক্রিমিনোলজির কে নিয়ে তিনি কাজ করেছেন, গবেষণা করেছেন, ব্যাপারটা একটু আশ্চর্যজনক। তারপরেও আসলে ক্রিমিনোলজি যেহেতু একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, সেহেতু অনেক ডিসিপ্লিন থেকেই গবেষকরা বা যারা হচ্ছে বিজ্ঞানী আছেন তারা কিন্তু এই ক্রিমিনোলজিতে ভূমিকা রেখেছে। যেমন আমরা যদি সিজার লম্বরসোর কথা বলি, তিনি কিন্তু একজন ইটালিয়ান ফিজিশিয়ান ছিলেন। আবার আমরা যদি সিগমন্ড ফ্রয়েডের কথা বলি, তিনিও কিন্তু একজন ফিজিশিয়ান ছিলেন বা ডক্টর ছিলেন। তো সেই প্রেক্ষিতে কুয়েটলেট ম্যাথমেটিশিয়ান ছিলেন, এবং তিনি আসলে ক্রিমিনোলজিতে কি করেন, তিনি এই সোসিওলজিক্যাল স্কুলের আন্ডারে তিনি একটা স্কুল দাঁড় করান, যেটাকে বলে কার্টোগ্রাফিক স্কুল, যেটা আসলে বিভিন্ন সোশ্যাল স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেছেন। এবং আমরা যদি দেখি, তিনি সিজন, ক্লাইমেট, জেন্ডার, এজ এবং ওপেন এই এই বিষয়গুলা বা এই ভেরিয়েবলগুলোর সাথে অপরাধের যে ঘনত্ব, সেই বিষয়গুলা নিয়ে তিনি গবেষণা করেন এবং দেখান যে এই ভেরিয়েবলগুলার প্রভাব আসলে ক্রিমিনোলজিতে বা অপরাধ বাড়া বা কমার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেন কিনা। এবং তিনি আমরা যদি সোসিওলজিক্যাল স্কুলের কথা বলি বা সোসিওলজিক্যাল পজিটিভিস্ট স্কুল, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সোসিওলজিক্যাল পজিটিভিস্ট স্কুলও কিন্তু একদম সায়েন্টিফিক মেথডে গবেষণা করে তারপরে তারা কিন্তু তাদের ফাইন্ডিংস গুলা নিয়ে এসেছে। এবং আমরা যদি পজিটিভিস্ট স্কুলের ফিলোসফি দেখি, সেখানেও কিন্তু আমাদের মেন কথা আছে যে পজিটিভিস্ট স্কুল
তারা লজিক এবং রিজনের উপরে গড়ে উঠেছে এবং তারা হচ্ছে রিসার্চ মানে সায়েন্টিফিক উপায়ে ক্রিমিনাল বিহেভিয়ারকে স্টাডি করেছে গবেষণার মাধ্যমে, এবং সেখান থেকে ফলাফল বের করে তারা কিন্তু বায়োলজিক্যাল পজিটিভিজম, তারপরে সোসিওলজিক্যাল পজিটিভিজম, এই বিষয়গুলোকে কিন্তু তারা তুলে এনেছেন, যেটা আসলে ক্লাসিক্যাল স্কুল থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ ক্লাসিক্যাল স্কুল কিন্তু সায়েন্টিফিক স্টাডি অফ ক্রিমিনাল বিহেভিয়ার করা যায় সেই বিষয়টা কিন্তু তারা দেখায়নি। তো আমরা যদি এখন কুয়েটলেট, অ্যাডলফি কুয়েটলেটের কথা বললাম, এবং তাকে বলা হচ্ছে যে সোসিওলজিক্যাল ক্রিমিনোলজির একজন পায়োনিয়ার হিসাবে তিনি কিন্তু কাজ করেছেন, এবং তিনি আসলে কয়েকটা ফেনোমেনার সাথে ক্রিমিনাল বিহেভিয়ারের বা কেন অপরাধ মানুষ করছে সেই বিষয়গুলোর মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ দেখিয়েছেন। তো এর পরবর্তীতে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন যে একজন সোসিওলজিতেও তিনি যেমন খুবই নামকরা, এবং ক্রিমিনোলজিতেও বলা হয় যে তিনি আসলে একজন মানে খুব বড় ভূমিকা রেখেছেন। তিনি হচ্ছেন যে এমিল ডুরখেইম। তো এই ডুরখেইমকে বলা হয় যে সোসিওলজির একজন ফাউন্ডার, এবং তাকে ক্রিমিনোলজির একজন সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর হিসাবে আমরা মনে করি, বা আমরা যদি লিটারেচার বা বইপত্র দেখি সেখানেও কিন্তু সোসিওলজিক্যাল ক্রিমিনোলজির ক্ষেত্রে এমিল ডুরখেইমের একটা বড় ভূমিকা আছে। তো এই ভূমিকাটা আসলে কেন আছে? কারণ তিনি আসলে ক্রাইমের যে ডেফিনেশনটা দিয়েছিলেন এটাকে অনেকটা, তিনি অপরাধটাকে খুব মানে বড় করে কিছু দেখেন নাই, বা তিনি বলেছিলেন যে অপরাধটা আসলে সমাজে একটা নর্মাল ফেনোমেনা, বা সোসাইটিতে অপরাধ হবে এটাই স্বাভাবিক, অপরাধবিহীন সমাজ তিনি কল্পনা করতে পারেন নাই। এবং তিনি বলেছেন যে সোসাইটিতে এভরি এজ গ্রুপ অফ পিপলের মধ্যেই অপরাধ প্রবণতা থাকবে, এবং সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন পভার্টি, তারপরে হচ্ছে দারিদ্রতার কারণেও যেমন হয়, সোসাইটি যদি ডেভেলপ হয়ে যায় সেখানেও কিন্তু অপরাধ প্রবণতাটা চলে আসে। তো ক্রাইমকে তিনি আসলে সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে তিনি দেখেছেন, এবং তিনি বলেছেন যে এই অপরাধ যদি সোসাইটিতে এক্সিস্ট না করতো তাহলে সোসাইটিতে এক্সিস্ট না করলে আমাদের ভেতরে সোশ্যাল কোহেশনটা কিন্তু থাকতো না। তার মানে তার কথা হচ্ছে যে সোসাইটিতে মানুষের মধ্যে বা সমাজের অধিবাসীদের মধ্যে একতা থাকার জন্য অপরাধটা দরকার। কেন দরকার? কারণ হচ্ছে যে মানুষ যদি ভুল না করে বা মানুষ যদি অপরাধ না করে তাহলে কিন্তু সিটিজেনরা বুঝবে না যে কোনটা নর্মাল বিহেভিয়ার এবং কোনটা আনএক্সেপ্টেড বিহেভিয়ার, বা কোনটা ল ব্রেকিং। তাহলে সেই বিষয়গুলোকে বোঝানোর জন্য ডুরখেইমের মতে অপরাধ সোসাইটিতে অপরাধ থাকবে, এবং এই অপরাধটা দেখা গেছে যে অপরাধ ঘটার যে প্রক্রিয়া সেটা সোসাইটির বিভিন্ন মেম্বারসদের মধ্যে ডিফারেন্ট, এবং দেখা গেছে বিভিন্ন ধরনের অপরাধী থাকে, তারা বিভিন্ন কারণে সেই অপরাধ করে থাকে। তো যদি আমরা রিয়েল ক্রাইমটাকে এলিমিনেট করে ফেলি সোসাইটিতে, তাহলে কি হবে যে সোসাইটি আসলে যেই মানুষের মধ্যে যে কোহেশন সেটা কিন্তু চলে যেতে পারে। তাহলে ডুরখেইম যেটা বলেছেন, তিনি আসলে বলা হচ্ছে যে তিনি একজন গ্রেটেস্ট হচ্ছে সোসিওলজিস্ট, এবং তিনি ক্রিমিনোলজিতেও আসলে অনেক বড় কন্ট্রিবিউশন রেখেছেন। তাহলে তার মতে আসলে সোসাইটি কালেকটিভলি এক্সিস্ট করতে হলে সোসাইটিতে নর্মলেসনেস, নর্ম মানে তো আমরা জানি, যেটা আমি আগে অনেক ক্লাসে বলেছি, নর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্ট অফ বিহেভিয়ার লার্জলি অ্যাকসেপ্টেড বাই সোসাইটি, যে বিহেভিয়ারগুলো সোসাইটি অ্যাকসেপ্ট করে। তাহলে যখনই সোসাইটি এই বিহেভিয়ারগুলো অ্যাকসেপ্ট করবেন না তখনই নর্মলেসনেস হবে বা সোসাইটিতে একটা অ্যানোমি সিচুয়েশন হবে। তিনি অ্যানোমি নামে একটা টার্ম দিয়েছেন। এই টার্মটা কি? ডুরখেইমের মধ্যে অ্যানোমি তখনই হয় যখন সোসাইটিতে মানুষের মিনস এবং গোলসের মধ্যে একটা গ্যাপ পড়ে যায়। মিনস এবং গোলস মানে সে আসলে যেই জিনিস অ্যাচিভ করতে যাচ্ছে এবং সে যেই উপায়ে সেই জিনিস অ্যাচিভ করবে সেটা যদি তাদের মধ্যে যদি গ্যাপ হয়ে যায়, যেমন আমি একজন মানুষ বা একজন গ্রাজুয়েট, সে তার ডিগ্রি শেষ করে চাকরি পাবে,
এজন্য চাকরির পড়াশোনা করে সে হচ্ছে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেবে এবং তার মেধা অনুসারে সে বিভিন্ন জবে হয়তো তাকে প্লেস করা হবে। কিন্তু কোনো মানুষ যদি দেখে যে না, সে চাকরিতে অনেক পড়ালেখা করেও রেজাল্ট ভালো করেও, চাকরি পরীক্ষায় ভালো করেও সে ভালো করতে পারে নাই, অথচ একজন করাপশন বা ঘুষ দেওয়ার মাধ্যমে সেই চাকরিটা পেয়ে গেছে, তার মানে কি হলো যে একজনের মিনস ভালো থেকেও সে কিন্তু তার গোলে চলে যেতে পারলো না, আবার আরেকজনের মিনস অসৎ উপায়ে থেকেও সে কিন্তু তার গোলে চলে গেল। তো এই অ্যানোমি সিচুয়েশনটা তখনই হবে সোসাইটিতে যখন আসলে মানুষের মধ্যে এই মিনস এবং গোলস এর মধ্যে একটা ডিসক্রিপেন্সি তৈরি হবে বা একটা গ্যাপ তৈরি হবে তখন। এবং তিনি তার ডিভিশন অফ লেবার ইন সোসাইটি বইয়ে তিনি বলেছেন যে সোসাইটি একটা মেকানিক্যাল অবস্থা থেকে বা যেটাকে আমরা বলতেছি যে স্মল বা রুরাল সোসাইটি, হ্যাঁ, বা যেটা গ্রামীণ সমাজ যে ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থার থেকে সোসাইটাল চেঞ্জের মাধ্যমে সেটা আরবান সোসাইটিকে দিকে চলে যাবে, যেটাকে তিনি বলেছেন যে অর্গানিক সোসাইটি। এবং সেখানে লার্জ পপুলেশন থাকবে, ডিভিশন অফ লেবার থাকবে কি, যে বিভিন্ন মানুষের বা পেশাজীবী মানুষের মধ্যে তাদের মধ্যে একটা শ্রমের আদান প্রদানের গ্যাপ থাকবে এবং তাদের র্যাঙ্কের মধ্যেও একটা গ্যাপ থাকবে। তো সেই বিষয়গুলা কিন্তু ইমানুয়েল ডুর্কহেইম বলেছেন ক্রিমিনোলজিতে। এছাড়া তিনি যে অ্যানোমি থিওরি দিয়েছেন সেখানেও তিনি কয়েকটা ভেরিয়েবলের কথা বলেছেন, যেই ভেরিয়েবলের মাধ্যমে সমাজে কিভাবে অপরাধ প্রবণতা আসতে পারে সেগুলাকে তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু সেটার মূল বক্তব্য হচ্ছে যে সোসাইটিতে যখন মানুষের তার গোল অ্যাচিভ করার পদ্ধতি এবং গোল অ্যাচিভ করার মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে বা রাইট ওয়েতে যখন না হবে, তখন সেই সোসাইটিতে নর্মলেস সিচুয়েশন চলে আসবে। তো এছাড়া তিনি সুইসাইড নিয়েও ব্যাখ্যা করেছেন। তবে আমাদের ক্রিমিনোলজিতে বাকি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অ্যাডলফি কুয়েটলেটের কথা দেখলাম, এমিল ডুরখেইমের ভূমিকা দেখলাম, এবং এই সোসিওলজিক্যাল থিওরি যারা দিয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডস এবং প্যাটার্নস অফ ক্রাইমও কিন্তু ব্যাখ্যা করেছেন, যে কি কারণে অপরাধ হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, কি কি ফ্যাক্টর দায়ী এবং এর নেচারটা কি, সেই বিষয়গুলো কিন্তু তাদের বিভিন্ন মানে থিওরিতে চলে আসছে। তো এর পরবর্তীতে যেটা আছে যে মানে সোশ্যাল স্ট্রাকচার থিওরি, সেখানে আসলে কি বলা হয়েছে, স্ট্রাকচার থিওরি তারা আসলে সোসাইটির বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছে, যেমন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, পভার্টি, ডিফারেন্সিয়াল অপরচুনিটি, তারপরে হচ্ছে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন, ডেভিয়েন্ট সাব কালচার, তারপরে হচ্ছে সোশ্যাল যে কন্ট্রোল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা হচ্ছে কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যে তারা বলেছেন যে সোসাইটিতে আসলে বিভিন্ন কারণেই মানুষ অপরাধ করে। যেমন কি হতে পারে যে কেউ যদি ইকোনমিক কন্ডিশন খারাপ, সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশন যে সোসাইটিতে খারাপ হয় সেখানে অপরাধ হতে পারে। তারপরে হচ্ছে যে ডিফারেন্সিয়াল অপরচুনিটি, মানে হচ্ছে যে মানুষ যখন সোসাইটিতে ভিন্ন ভিন্ন অপরাধ করার সুযোগ পায় সেই কারণে অপরাধ হতে পারে, দারিদ্রতার কারণে অপরাধ হতে পারে, এবং সোসাইটিতে যখন ডিসঅর্গানাইজেশন সিচুয়েশন আসে, মানে তখন কিন্তু মানুষের মধ্যে অপরাধ প্রবণতা চলে আসে। তো এই পার্সপেক্টিভে দ্য শিকাগো স্কুল তারা কিন্তু থিওরি ডেভেলপ করেছেন, এবং সেখানে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি ক্রিমিনোলজিতে খুব নাম করা। তো এই ডিসঅর্গানাইজেশন থিওরি দেওয়ার আগেই কিন্তু রবার্ট পার্ক এবং আর্নেস্ট বার্জেস তারা কি করেছিল, তারা হচ্ছে শিকাগো স্কুল দিয়েছিল, যেখানে আসলে ইকোলজির সাথে অপরাধের কি ভূমিকা আছে, হ্যাঁ। তো সেই বিষয়টা নিয়ে বা একটা সিটির গঠন, তার সাথে বা তার আশেপাশের যে এরিয়া আছে সেই গাঠনিক, সেই স্ট্রাকচারের কারণে কি কোনো ধরনের অপরাধ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু গবেষণা করে তারা কিন্তু ফাইন্ডিংস বের করেছে যে কেন অপরাধ হচ্ছে। এবং এটা মূলত আরবান যে নেইবারহুডস আছে, আরবান সেটিং, সেটার উপরে, শিকাগো সিটির উপরে তারা কিন্তু গবেষণা করেছিল, এবং তাকে বিভিন্ন জোনের উপরে ভাগ করে সেই বিভিন্ন জোনে কি ধরনের অপরাধ হয় সেটা তারা কিন্তু বর্ণনা করেছিলেন। যেমন একটা সিটিতে কিন্তু সেন্ট্রাল বিজনেস এরিয়া থাকে,
রেসিডেন্সিয়াল এরিয়া থাকে, তারপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকে, তারপরে কিছু জোন থাকে যেটা আমরা বলি ভিআইপি, খুব হাই সিকিউরিটি লেভেলের এরিয়া, যেখানে আসলে ফরেন বা যারা একটু হায়ার ক্লাস সিটিজেন তারা বসবাস করে। আবার সিটি থেকে দূরে যেটাকে আমরা বলি সাবারবান, সেই জায়গাটাতেও কিন্তু আবার অন্য ধরনের মানুষ বসবাস করে। তো যখনই তারা বসবাস করছে তখন তাদের যে স্ট্রাকচার আছে, এই সিটি স্ট্রাকচারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ বসবাস করার ফলে সোসাইটিতে যে হেটেরোজেনিটি তৈরি হয়, তখন তাদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা আসে। তো যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা মিলস কলকারখানায় যারা কাজ করে তারা কিন্তু সবাই সিটিতে থাকে না, তারা বিভিন্ন রুরাল এরিয়া থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। তো এসে যখন তারা এই নিম্ন আয়ের মানুষগুলা, ওয়ার্কার শ্রেণীর মানুষরা একটা জায়গায় বসবাস করে, কোথায় বসবাস করে? যেখান থেকে তাদের কাজের জায়গাটা মানে সহজে যাওয়া যায়, মানে ইন্ডাস্ট্রিতে তারা সহজে যেতে পারে। তাহলে সেই এরিয়াতে মানুষের মধ্যে হেটারোজেনিটি বেশি থাকবে। কেন? তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। যখনই এটা বেশি থাকে তখনই তাদের মধ্যে কিন্তু ইন্টিগ্রেশনটা হয় না, কারণ বিভিন্ন কালচার থেকে তারা আসার ফলে সোশ্যাল যে কোহেশন সেটা কিন্তু তাদের মধ্যে আসতেছে না। না আসার ফলে সেখানে বিভিন্ন ধরনের অপরাধ আসতে পারে। আবার সিটি থেকে বাইরে যে এরিয়াগুলা, সেখানে মানুষজন কম বসবাস করার ফলে সেখানে সিকিউরিটিটা একটু লো থাকে, তো সেখানে কিন্তু হাইজ্যাকিং এর পরিমাণ বেশি বেড়ে যেতে পারে। তো এরকম অনেক বিষয়গুলা তারা কিন্তু তাদের শিকাগো স্কুলে সিটির যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের উপর ভিত্তি করে তারা কিন্তু দিয়েছেন। এবং শিকাগো স্কুল ক্রিমিনোলজির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছেন যে সোসাইটির স্ট্রাকচার কিভাবে অপরাধ প্রবণতাটাকে বৃদ্ধি করে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে। তো এখানে যেমন স্লাম এরিয়ার কথা যদি আমরা বলি, যে সেই বিভিন্ন আমরা সিটির মধ্যেও আমরা দেখেছি যে অনেক বড় বড় ভালো যেখানে যেমন এক গুলশানে তারা একই সাথে যেমন রেসিডেন্সিয়াল এরিয়া আছে, হায়ার ক্লাস পিপুল সেখানে বসবাস করতেছে, ফরেনার ডেলিগেটস তারা বসবাস করতেছে, ভিআইপিরা সেখানে বসবাস করতেছে। আবার গুলশানে কিন্তু প্রচুর পরিমাণে স্লামও আছে বা বস্তিও আছে। তো সেই এরিয়ায় বস্তির মধ্যে যে অপরাধের ধরন সেটা কিন্তু একটু ভিন্ন রকম। যেমন সেখানে চুরি, মাদক, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলা কিন্তু বস্তির সাথে জড়িয়ে আছে। তো শ অ্যান্ড ম্যাকি তারা আসলে এই সিটির কম্পোজিশন এর উপর ভিত্তি করে এই হচ্ছে থিওরিটা দিয়েছিলেন, যেখানে তারা আসলে যেটা শিকাগো স্কুল নামে টোটালি হচ্ছে পরিচিত লাভ করে। তো এটা গেল শিকাগো স্কুল। এর পরবর্তীতে আছে হচ্ছে আমরা যদি দেখি সোশ্যাল প্রসেস থিওরি। এই সোশ্যাল প্রসেস থিওরিটা আসলে এই থিওরিটা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল কিভাবে অপরাধের সাথে সংযুক্ত হয় এবং তার মধ্যে যে লার্নিংটা মানে মানে সোসাইটি থেকে যে সে অপরাধ প্রবণতা শিখছে বা তার ইন্ডিভিজুয়াল পিয়ার গ্রুপ, হ্যাঁ, বা সোসাইটিতে যে অ্যাটাচমেন্ট আছে বা যে কন্ট্রোল সিস্টেম আছে, সেই সিস্টেমগুলা ব্রেকডাউনের ফলে তার একজন ইন্ডিভিজুয়াল কি কি ধরনের অপরাধ প্রবণতা তার মধ্যে তৈরি হয়, সেই বিষয়গুলো আসলে এই সোশ্যাল প্রসেস থিওরির মধ্যে আলোচনা করা হয়। তো সেখানে প্রসেস থিওরি, সোশ্যাল প্রসেস থিওরি আসলে কি বলে, যেমন সেখানে সোশ্যাল বন্ডিং থিওরির কথা আছে, সোশ্যাল কন্ট্রোল থিওরির কথা বলা আছে। তো সেখানে মেইন কথা হচ্ছে যে আমাদের যদি ইন্ডিভিজুয়ালের প্রতি পারিবারিক এবং সামাজিক যে কন্ট্রোলটা সেটা না হয় এবং তার সোশিয়ালাইজেশন প্রসেসটা যদি ঠিকমতো না হয়, তাহলে সে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধের সাথে হচ্ছে জড়িয়ে যেতে পারে। এবং এই সোশ্যাল প্রসেস থিওরির মূল কথা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল ফোর্সেস, যেমন সেখানে বলা হয় যে ক্রাইমটা একটা কি, যে মানুষ যেভাবে গড়ে উঠবে বা তাকে যেভাবে সোসাইটি তাকে গড়ে তুলবে এবং সে যখন শিখবে, লার্নিং, অপরাধটা একটা লার্নিং প্রসেস, সে তার অপরাধ প্রবণতা বিভিন্ন মানুষের কাছ থেকে ছোটবেলা থেকেই শিখতে পারে। কারণ যে ছেলেটা অপরাধ প্রবণ জায়গায় থাকবে সে কিন্তু ছোটবেলা থেকে অপরাধ করা বা দেখা মাধ্যমে অপরাধটা তার মধ্যে আসতে পারে। যেমন আমাদের স্লাম এরিয়ায় কিন্তু অপরাধ প্রবণতা এই সোশ্যাল লার্নিং থিওরির একটা এক্সাম্পল হতে পারে। আবার সে
যাদের সাথে মানে হচ্ছে তার সোশ্যালাইজেশনটা হচ্ছে, যেমন তার পিয়ার গ্রুপ, ফ্যামিলি মেম্বার অথবা তার ফ্রেন্ডস, হ্যাঁ, তাদের মধ্যে যদি ক্রিমিনাল বিহেভিয়ার থাকে বা তারা আসলে যদি তাদেরকে অ্যাকচুয়াল নর্মস ভ্যালুস না শেখাতে পারে, তাহলে কি হবে, তার কাছে কিন্তু নর্মস ব্রেকিংটা বা ল ব্রেকিংটা একটা নর্মাল বিষয় হয়ে যাবে। তখন কিন্তু সে অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়বে। এবং আমরা যদি এই প্রসেস থিওরির আন্ডারে সোশ্যাল বন্ডিং থিওরি দেখি, যেখানে হার্শি বলেছিলেন, যে ট্রাভিস হার্শি, যে মানুষের মধ্যে যখন পরিবার, স্কুল, সোশ্যাল ইনস্টিটিউশন, ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের সাথে বন্ডটা কমে যাবে, অ্যাটাচমেন্টটা কমে যাবে, তখন কিন্তু সে নিজেকে ডিটাচড মনে করবে এবং তার মধ্যে মানে সোসাইটির যে অন্যান্য যে সোশ্যালাইজেশনের এজেন্টস আছে সেগুলো ঠিকমতো ক্রিয়া না করার ফলে সে কিন্তু নিজেকে আইসোলেটেড মনে করে তার মধ্যে অপরাধ প্রবণতাটা চলে আসতে পারে। তো এইভাবেই প্রসেস থিওরি তারা কিন্তু ডেভিয়েন্ট বিহেভিয়ার বা ক্রিমিনাল বিহেভিয়ারের ঘটার পেছনে সোসাইটির বিভিন্ন যে ফোর্সেস বা সোশ্যালাইজেশনের যে এজেন্ট যারা আছে তাদের ভূমিকাটা কি, তাদের অযোগ্যতার কারণে বা একজন ইন্ডিভিজুয়াল সোশ্যালাইজেশনের যে এজেন্টগুলো আছে, প্যারেন্টস, পিয়ার গ্রুপস, সোশ্যাল ইনস্টিটিউশন, টিচার্স, হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠান, ফ্রেন্ডস, তাদের সাথে ঠিকমতো অ্যাটাচমেন্ট বা তাদের কাছ থেকে ঠিকমতো শিক্ষাটা না পাওয়ার ফলে যে তার মধ্যে ডেভিয়েন্ট অ্যাটিটিউড তৈরি হয় এবং তার ফলশ্রুতিতে সে অপরাধ করে, সেই বিষয়গুলাই আসলে প্রসেস থিওরিতে চলে আসছে। তাহলে এই বিষয়গুলো আসলে পিওর সোসিওলজিক্যাল থিওরির ভেতরেই ক্রিমিনোলজিতে আলোচনা করা হয় এবং পরবর্তীতে আছে সোশ্যাল কনফ্লিক্ট থিওরিজ। তো ক্রিমিনোলজিতে এটা নিয়ে একটা ডিবেট আছে যে কনফ্লিক্ট থিওরিজকে আসলে আমরা সোসিওলজিক্যাল থিওরিজের মধ্যে দিব বা পজিটিভিস্টের মধ্যে দিব, নাকি তাকে সেপারেট করে ফেলবো। কিন্তু এখনো আমরা বা ক্রিমিনোলজিতে এটা নিয়ে ডিবেট থাকলেও এই সোশ্যাল কনফ্লিক্ট থিওরি তারা কিন্তু আলাদা একটা স্কুল হতে পারে নাই। কেন পারে নাই? কারণ তারা যেইভাবে ক্রিমিনোলজিতে বা অপরাধকে ব্যাখ্যা দিয়েছে তার অনেক বিষয় সোশিওলজিক্যাল পজিটিভিজমের সাথে মিলে যায়। কারণ তারা হচ্ছে লজিক, রিজন এবং সায়েন্টিফিক উপায়ে সেগুলোর ব্যাখ্যা দিয়েছে এবং সেই ব্যাখ্যাগুলো আসলে একটু ভিন্ন রকম হলেও সেটাকে আমরা সোশিওলজিক্যাল পজিটিভিজমের ভেতরেই আনবো। কারণ আসলে একটা ভিন্ন স্কুল হিসাবে দাঁড়িয়ে সেটার যে ফিলোসফিক্যাল জায়গা থাকা উচিত সেই জায়গাগুলা তারা স্বতন্ত্রভাবে ক্রিয়েট করতে পারে নাই, বাট অনেকাংশে সোসিওলজিক্যাল যে ফেনোমেনাগুলো আছে সেগুলোর আন্ডারে সেগুলো চলে এসেছে। তো এই সোশ্যাল কনফ্লিক্ট থিওরিজের ভেতরে আবার এটাকে ক্রিমিনোলজিতে অনেক সময় ক্রিটিক্যাল স্কুল বলেও অনেক সময় বলা হয়, কিন্তু আমরা যদি একটু ম্যাক্রো পরিসরে দেখি তাহলে এটাকে আমরা সোসিওলজিক্যাল পজিটিভিজম বা পজিটিভিস্ট স্কুলের আন্ডারেই এটাকে ডাকবো। তো সেই কনফ্লিক্ট থিওরিতে পায়োনিয়ার হিসাবে আসলে যার কথা আসে তিনি হচ্ছে ক্রিটিক্যাল স্কুলের একজন ক্রিটিক্যাল স্কুল প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে কার্ল মার্কস। তো এই কার্ল মার্কস তিনি আসলে সোসিওলজির তার অবদান অনেক বেশি এবং ক্রিমিনোলজিস্টের ক্ষেত্রে ডিরেক্টলি সে ক্রাইম নিয়ে ব্যাখ্যা না করলেও তার যে ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন বা তিনি যেভাবে সোসাইটির বিভিন্ন বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন সেটা দিয়ে আমরা ক্রিমিনোলজিতেও বিভিন্ন অপরাধের বিষয়গুলা ব্যাখ্যা করতে পারি। তো তিনি আসলে বলেছিলেন যে সোসাইটিতে বিভিন্ন গ্রুপের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। তো এই কনফ্লিক্ট থেকেই মানে হচ্ছে অপরাধ প্রবণতা আসতে পারে। তিনি সোসাইটিকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করেছেন বা দুইটা শ্রেণীতে। যারা একটা হচ্ছে ক্যাপিটালিস্ট শ্রেণী, যাদের কাছে মূলধন আছে বা যারা ওনার বা যারা আসলে ধনিক শ্রেণী, তাদেরকে আমরা ক্যাপিটালিস্ট বা বর্জুয়া বলি। আরেকটা শ্রেণী যারা আসলে লেবার শ্রেণী, ওয়ার্কার শ্রেণী বা বলা হয় গরিব শ্রেণী বা শোষিত শ্রেণী, তাদেরকে আমরা প্রোলেটারিয়েট নামে অভিহিত করি। তো এই বর্জুয়ারা বা যারা ধনিক শ্রেণী, পাওয়ারফুল শ্রেণী বা শোষক শ্রেণী, তারা সবসময় এই প্রোলেটারিয়েট বা ওয়ার্কার শ্রেণী, লেবার শ্রেণী, হ্যাঁ, বা যারা আমরা বলি গরিব শ্রেণী, তাদের উপরে কি করে শোষণ করে বা নির্যাতন করে। কিভাবে শোষণ করে? পলিটিক্যালি শোষণ করে, ইকোনমিক্যালি শোষণ করে, ক্রিমিনাল জাস্টিসের মাধ্যমে শোষণ করে এবং সোসাইটির এভরি স্তরে তারা কিন্তু এদেরকে শোষণ করতে চায়। তো যখনই শোষণ করতে চায় বা যখনই এক্সপ্লয়টেশনটা হয়, তো সেই এক্সপ্লয়টেশনটা সবসময় ওয়ার্কিং ক্লাসের
মধ্যেই হয়। এবং মার্কস বিলিভ করতেন যে যে এই এক্সপ্লয়টেশনের শিকার হতে হতেই এই ওয়ার্কার শ্রেণী বা যাদেরকে আমরা বলতেছি যে প্রোলেটারিয়েট, তারা একসময় কি করবে যে ক্লাস কনফ্লিক্ট তৈরি হবে। মানে হচ্ছে ধনিক শ্রেণীর সাথে বা বোর্জোয়ার সাথে এই প্রোলেটারিয়েটদের কি হবে যে শ্রেণী যে দ্বন্দ্ব সেটা তৈরি হবে এবং একসময় রিভলিউশন হবে। তো সেই দ্বান্দ্বিক অবস্থান থেকেই আসলে এই ক্রিটিক্যাল স্কুল বা কনফ্লিক্ট স্কুল অপরাধ প্রবণতাকে আসলে ব্যাখ্যা করেছেন। এবং এই থিওরির আলোকে বা এই পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে সোসাইটিতে অপরাধটাকেও বলা হয় যে একটা ইম্পোস্ট, মানে এই গরিব শ্রেণী বা শোষিত শ্রেণী বা যারা যারা প্রোলেটারিয়েট আছে বা যাদের ওয়ার্কার বলতেছি, তারা আসলে যে ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে সোসাইটি অনেক সময় সোসাইটির ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলি, ল বলি, হ্যাঁ, বা যারা পাওয়ারফুল আছে তারা সবসময় তাদের একগুলাকে অপরাধের হিসাবে ডিফাইন করে। তার মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ল, পেনাল কোড, এই বিষয়গুলোও পাওয়ারফুল যারা আছে, বর্জুয়া যারা আছে, ক্যাপিটালিস্ট যারা আছে, তাদের দ্বারা লিখিত। এই লিখিত হওয়ার ফলে এই আইনগুলা কিন্তু যারা এই বর্জুয়া তাদের এগেনস্টে যাচ্ছে না, কিন্তু যারা প্রোলেটারিয়েট আছে বা যারা ওয়ার্কার শ্রেণী আছে তাদের এগেনস্টে কিন্তু এটা সবসময় ইউজ হচ্ছে। তো সেই ইউজ হওয়ার ফলে কি হচ্ছে যে যেমন কোনো ক্লাস কনফ্লিক্ট হলে বা কোনো ওয়ার্কার শ্রেণীর মানুষ যদি বা গরিব শ্রেণীর মানুষ কোনো রেগুলেশন করে বা ক্লাস কনফ্লিক্ট তৈরি করে, তখন সেটাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অপরাধ হিসাবে দেখছে। এবং এই প্রোলেটারিয়েট শ্রেণী যখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যেমন পুলিশের কাছে ধরা পড়ছে, কোর্টে যাচ্ছে বা পানিশমেন্ট হচ্ছে, সেই বিষয়গুলোতে কিন্তু তারা খুব বেশি সুবিধা পাচ্ছে না। যেটা বর্জুয়ারা কোনো অপরাধ করলে সেটা হয়তো সচরাচর তার মার্কসের মতে সচরাচর গ্রেপ্তার তো অনেক কমই হয়, এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে স্টেজগুলো আছে, পুলিশ, কোর্ট, কারেকশন, সব জায়গায় কিন্তু তারা বেশি বেনিফিট পায়, যেটা আসলে প্রোলেটারিয়েট শ্রেণীরা পায় না। তো সেই বিষয়গুলো নিয়ে ক্রিটিক্যাল স্কুলে আরো অনেক আলোচনা হয়েছে, যেটা আমরা ক্রিটিক্যাল যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো যদি আমরা করি তাহলে সেই বিষয়গুলা আমরা দেখতে পাই। তো এইটাই হচ্ছে যে মানে এই বিষয়গুলো নিয়ে আসলে সোসিওলজিক্যাল পজিটিভিজম। আমরা যেহেতু ওভারঅল সোসিওলজিক্যাল পজিটিভিজমের উপরে আলোচনা করেছি, সো আমরা কিন্তু কোনোটার খুব ডিটেলসে যাই নাই, কারণ প্রত্যেকটা ডিটেলসের আন্ডারেই আবার 2-3টা করে থিওরি আছে, যেগুলো আসলে আলাদা লেকচার নিয়ে আমি হয়তো সামনে আসবো। তাহলে আজকে আমি সোসিওলজিক্যাল পজিটিভিজমের যে বিষয়গুলো পড়লাম, সেই বিষয়গুলো আসলে যে বিষয়গুলোতে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে সোসিওলজিক্যাল পজিটিভিজম স্কুলটা কেন তৈরি হলো, এটার পিছনে কারা কারা ভূমিকা রেখেছেন, এবং সোসিওলজিক্যাল পজিটিভিজমের যে বিভিন্ন ফিলোসফিক্যাল জায়গাগুলো আছে, যেমন আমি অ্যাডলফ এর কথা বর্ণনা করেছি, এমিল ডুর্কহেইমের কথা বর্ণনা করেছি, এবং সোশ্যাল যে স্ট্রাকচারাল থিওরি তারা কি বলেছে সেই বিষয়গুলো ব্যাখ্যা করেছি, সোশ্যাল প্রসেস থিওরি কি বলেছে সেই বিষয়গুলো আমি আলোচনা করেছি, এবং লাস্টলি সোশ্যাল কনফ্লিক্ট থিওরি ক্রিমিনোলজিতে কিভাবে এবং কার্ল মার্কসের ভূমিকাটা কি সেই বিষয়গুলো আসলে আমরা আমাদের আজকের এই লেকচারে কভার করার চেষ্টা করেছি। তো আমাদের এই লেকচার গুলো আমরা যেই বই থেকে বা রেফারেন্স যদি বলি সেটা হচ্ছে যে ক্রিমিনোলজি ইন কানাডা, থিওরিজ, প্যাটার্ন এন্ড টাইপোলজি, লরিজে সিগাল, তার বই থেকে তার বইয়ের যে চ্যাপ্টার 3 আছে বা সরি চ্যাপ্টার 1 আছে, সেই চ্যাপ্টার থেকে পড়েছি। এবং আরেকটা বই আমি ফলো করেছি, বেসিক্স অফ ক্রিমিনোলজি, থমাস গাবোর। তো এই গাবোরের বইয়ের 12 নম্বর চ্যাপ্টার যেটা আছে সোসিওলজিক্যাল থিওরিজ, সেখানে এই ফোকাস অন সোশ্যাল এন্ড কালচারাল ফ্যাক্টরস, সেই জায়গা থেকে আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে লেকচারটি শোনার জন্য। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো ক্রিমিনোলজির বিষয় নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাই।